হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে আমরা করব দেবা দেবদত্তা হিমালয়ের হাতে কলমে। প্রথমেই শব্দার্থ দেখে নেব। আছে প্রাতরাশ। প্রাতরাশ মানে সকালের আহার বা জলখাবার। দুর্যোগ হচ্ছে ঝড়, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতা ভরা সময়। গিরিসংকট হচ্ছে পর্বতশ্রেণীর মধ্যে সংকীর্ণ নিম্নভূমি, যা পথ হিসেবে ব্যবহৃত হয়। কুলগুরু হচ্ছেন বংশ পরম্পরায় সকলেরই যে গুরু শিষ্য। আনুপূর্বিক প্রথম থেকে শেষ ক্রম অনুযায়ী ভারত বরেণ্য, ভারত বরণীয় বা শ্রেষ্ঠ মানুষ। রাজপুত্র হচ্ছে রাজকুমার, রাজকীয় রাজ সম্বন্ধীয় বা সরকারি। সম্বর্ধনা সম্মান জানানোর অনুষ্ঠান। অগম্য দুর্গম সহজে যাওয়া যায় না যেখানে। কুঠিবাড়ি রাজপুরুষ বা পদস্থ কর্মচারীর কার্যালয় ও বাসস্থান। অভিজাত সমৃদ্ধ কুলীন শ্রেষ্ঠ কুলজাত। সংকীর্ণ অপ্রশস্ত বা সরু। চত্বর হচ্ছে চাতাল। ঝুপসি বায়ু প্রবাহহীন আলোকশূন্য ঝোপঝাড় পরিবেশে অবস্থিত। ব্যক্তিত্ব ব্যক্তির বৈশিষ্ট্য বা স্বাতন্ত্র্য। বৈদান্তিক বেদান্ত দর্শনে অভিজ্ঞ। রেখাচিত্র কেবল রেখা দিয়ে আঁকা ছবি। দিগ্বলয় দিগন্ত রেখা। দুরূহ কঠিন বা কষ্টসাধ্য। সৌম্য প্রিয় দর্শন বা প্রশান্ত। সুহাস শোভন হাস্যযুক্ত। রক্তিমাভা লাল আভা। শ্বেত শ্বশ্রুময় সাদা দাড়ি ভরা। অর্ধশয়ান আধশোয়া। বাক্যবান কথার আঘাত যা বিদ্ধ করে। নিষ্ঠুর কথা। নবরচিত নতুন রচনা করা হয়েছে এমন। বেতার যোগে রেডিওর মাধ্যমে। কর্তৃপক্ষ যাদের উপর পরিচালনার ভার। বন্দোবস্ত ব্যবস্থা। অর্থব্যয় অনেক টাকা খরচ। বিশেষজ্ঞ কোনো বিষয়ে বিশেষ জ্ঞান আছে যার। স্বনাম খ্যাত যে নিজের নামেই পরিচিত বা বিখ্যাত। বিদীর্ণ ভগ্ন বা খণ্ডিত। ফরমাস আদেশ বা নির্দেশ। নধর সরস কোমল লাবণ্যময়। তৎক্ষণাৎ তখনই। রোমাঞ্চ পুলক বা হর্ষ। পুলক কথা অর্থ হর্ষ বা আনন্দ রোমাঞ্চ। মূর্ছনা সুরের আরোহণ ও অবরোহণ। উচ্ছ্বসিত স্ফুরিত স্পন্দিত উৎফুল্ল। বিলুপ্ত সম্পূর্ণ লোপ। ছাড়পত্র রসিদ দাবি ত্যাগের প্রমাণপত্র। মায়াচ্ছন্ন মায়ায় ঢাকা। স্বপ্নলোক স্বপ্নের রাজ্য। অস্তিত্ব সত্তা বিদ্যমানতা। একের দাগ কি বলছে, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিজের বাক্যগুলি আবার লেখো। লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র শান্ত রক্ষিতকে। তিব্বতীদের প্রধান ব্যবসা পশমের। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা। রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন যুগান্তরের রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। দেখো, লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র শান্ত রক্ষিতকে। তিব্বতীদের প্রধান ব্যবসা পশমের। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা। রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন যুগান্তরের রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। নবরচিত একটি কবিতা রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল 15 মিনিট। দুইয়ের দাগ কি বলছে, ঘটে যাওয়া ঘটনার ক্রম অনুযায়ী নিচের এলোমেলো ঘটনাগুলি সাজিয়ে লেখো। তাহলে প্রথমে কি আছে, 25শে বৈশাখ সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করবেন। কবির জন্মদিনে কবিতা পাঠের জন্য কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত হলো। সেই জন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো ও তার খাটানো হলো কদিন ধরে। কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন। প্রস্তুতির সময়ে নরম মখমলে বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম, হ্যালো ক্যালকাটা হ্যালো। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে। ঠিক আছে, এই অনুযায়ী হবে। 3-এর দাগ বলছে নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া শব্দগুলো অনুরূপ শব্দ পাঠ্য অংশটিতে পাবে। উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো। 1-এর দাগ কি বলছে, শরৎচন্দ্র দাসের ভ্রমণ বিবরণ থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়।
শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই প্রথম তিব্বতের কথা জানা যায়। 2 দাগ বলছে এই পথে 3 জন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন। এই পথে 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালি তিব্বতে গিয়েছিলেন। সবার অগোচরে আত্মগোপনের জন্য অন্য রকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। সবার অগোচরে ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন। 3-4 ভুল মানুষ মাত্রেই হতে পারে, তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সাহস থাকা উচিত। ভুল মানুষ মাত্রেই হতে পারে, তবে স্বীকারোক্তির সাহস থাকা উচিত। 3-5 যাদের উপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন। কর্তৃপক্ষ এ কাজের জন্য আগে তাদের ছাড়পত্র প্রয়োজন। ঠিক আছে। যারা নিজের নামেই বিখ্যাত, ভারতের সেই বরণীয় মানুষদের সম্মাননার আয়োজন হয়েছে এই সভায়। স্বনাম খ্যাত ভারত বরেণ্য মানুষদেরই সম্বর্ধনার আয়োজন হয়েছে এই সভায়। 4 দাগ বলছে নিচের বাক্যগুলি যে ইংরেজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার লেখো। বাংলা শব্দের জন্য পাশের শব্দঝুড়ির সাহায্য নিতে পারো। এখানে শব্দঝুড়িতে আছে ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সারা হলো। তাহলে ডাইনিং হল, ডাইনিং হলের বাংলা হচ্ছে খাবার ঘর। তাহলে এটা কিভাবে লিখবে ডাক্তার গৃহিণীর খাবার ঘরে প্রাতরাশ সারা হলো। 4-2 অত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। এপিক হচ্ছে মহাকাব্য, তাহলে এটা লিখবে অত বড় মহাকাব্য পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই। 4-3 হচ্ছে কালিম্পংয়ের টেলিফোন ছিল না। টেলিফোন কথার বাংলা হচ্ছে দূরভাষ, তাহলে এই বাক্যটি হবে কালিম্পংয়ের দূরভাষ ছিল না। 4-4 বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। ব্রডকাস্ট কথার অর্থ হলো সম্প্রচার, তাহলে এটার হচ্ছে বাক্যটি হবে বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সম্প্রচার করবেন। 4-5 ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে। ড্রাইভার হচ্ছে গাড়ি চালক, ভোরে আমার গাড়ি চালক এলো গাড়ি নিয়ে। গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক হচ্ছে এখানে দেখো। আচ্ছা, এরপরে 4-6 আছে একটা বুঝি বেল বাজলো। বেল কথার অর্থ ঘন্টা, তাহলে একটা বুঝি ঘন্টা বাজলো। গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক হচ্ছে পথ নির্দেশক চিহ্ন, তাহলে গির্জাটা হলো কালিম্পংয়ের পথ নির্দেশক চিহ্ন। 5 দাগ বলছে নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো। মেঘময়, ভীষণ, মায়াচ্ছন্ন, সূক্ষ্ম, দীপ্ত, অগম্য, বিপুল, ঝুপসি। মেঘময় আকাশ, আষাঢ় মাসে মেঘময় আকাশ দেখা যায়। ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যবহার লোকটির। মায়াচ্ছন্ন চোখ, মায়াচ্ছন্ন চোখে চাইল সে আমার পানে। সূক্ষ্ম ফাটল, ঘরের মেঝেটিতে একটি সূক্ষ্ম ফাটল দেখা গিয়েছে। দীপ্ত দৃষ্টি, ছেলেটির চোখে দীপ্ত দৃষ্টি দেখতে পেলাম। অগম্য রাস্তা, পাহাড়ের ওপর উঠতে অগম্য রাস্তা দিয়ে পথ করে নিতে হলো। বিপুল অট্টালিকা, বিপুল অট্টালিকাটি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। ঝুপসি ঘর, ঝুপসি ঘরটিতে একটি বৃদ্ধ বসে আছে। 6 দাগ কি বলছে নিচের বিশেষ্যগুলি আগের উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। কি কি আছে এখানে দেখো, কণ্ঠস্বর, স্বপ্নলোক, ব্যক্তিত্ব, আশঙ্কা, ইতিবৃত্ত, কীর্তি, রেখাচিত্র, দিগ্বলয়। কোমল কণ্ঠস্বর, মেয়েটির কোমল কণ্ঠস্বর আমার মন ছুঁয়ে গেল। রঙিন স্বপ্নালোক, রঙিন স্বপ্নালোকে হারিয়ে গেলাম। কঠিন ব্যক্তিত্ব, আমার দাদু কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। গভীর আশঙ্কা, গভীর আশঙ্কায় দিন কাটছে আমার। সকল ইতিবৃত্তি, সকল ইতিবৃত্তি শুনে আমি বিষয়টি বুঝলাম। অমর কীর্তি, আবল তাবল সুকুমার রায়ের অমর কীর্তি। স্পষ্ট রেখাচিত্র, স্পষ্ট রেখাচিত্র দেখা যাচ্ছে। রৈখিক দিগ্বলয়, রৈখিক দিগ্বলয় সম্মুখে দৃশ্যমান। এরপরে 7 দাগ নিচের দাগ দেওয়া শব্দগুলি কি জাতীয় শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। 7-1 বলছে শীতের হাওয়া ছিল কনকনে, ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা আর মনে রইল না। তাহলে এই শব্দগুলি কনকনে, ঝিরঝিরে, থরথর এগুলি ধন্যাত্মক শব্দ। এগুলি দিয়ে বাক্য রচনা। কনকনে, কনকনে শীত তাই চাই তার দস্তানা।
ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে কত মজা, থরথর ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। ৮ দাগ, নিচের বাক্যগুলি থেকে তারতম্যসূচক শব্দগুলো খুঁজে বার করো। কয়েকটি দুইয়ের মধ্যে তুলনা, কোনটি দুইয়ের মধ্যে তুলনা আর কোনটি বহুর মধ্যে তুলনা তা নির্দেশ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো। ৮-১ বলছে পৃথিবীর উচ্চতম শিখর তিনি, উচ্চতম বহুর মধ্যে তুলনা। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এর চেয়ে মহত্তর উদ্যোগ আর দেখিনি। মহত্তর দুইয়ের মধ্যে তুলনা, তার অপেক্ষা মহত্তর ব্যক্তি আর নেই। বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ বহুর মধ্যে তুলনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। ৮-৪ পাশের গলিটি সংকীর্ণতর হয়ে এসেছে। সংকীর্ণতর দুইয়ের মধ্যে তুলনা, এই গলিটি আগের গলির চেয়ে সংকীর্ণতর। অল্প আয়োজনে শুরু হলো দীর্ঘতম যাত্রা, দীর্ঘতম বহুর মধ্যে তুলনা। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। ৯ দাগ কি বলছে, নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো। গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হলো মাত্র ২৬ মাইল। ২৬ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তিনি ১৩ বছর সেখানে বাস করেছিলেন। ১৩ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায়। দ্বিতীয় হচ্ছে পূরণবাচক শব্দ। শরৎচন্দ্র দাস গিয়েছিলেন ১৯ শতকের শেষ ভাগে। ১৯ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। অষ্টম শতাব্দীতে রাজপুত্র তিব্বতে যান। অষ্টম হচ্ছে পূরণবাচক শব্দ। বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে ৩.৫ ঘন্টা, সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা ৩ লাগে। তাহলে ৩.৫ ঘন্টা হবে সংখ্যাবাচক শব্দ, ঘন্টা ৩ হবে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। একটু আধটু দেখে বেড়াতেই ঘন্টা খানেক সময় লাগলো, ঘন্টা খানেক অনির্দেশক সংখ্যাবাচক শব্দ। মনে পড়ে সেই ২৫ বৈশাখের অপরাহ্ন, ২৫ সংখ্যাবাচক শব্দ। যেখানে বছর ১৪ আগে একটি রাত্রি বাস করে গিয়েছিলাম, ১৪ সংখ্যাবাচক শব্দ। কবি মাত্র ১৫ মিনিট কাল তার কবিতা পাঠ করবেন। ১৫ মিনিট হচ্ছে সংখ্যাবাচক শব্দ। ১০ দাগ কি বলছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো। প্রণাম, অনুরোধ, পৃথিবী, উদ্বোধন, পূজা, উদ্বেগ, পুলক, আশঙ্কা। ঠিক আছে, তাহলে প্রণাম হবে প্রণম্য, অনুরোধ অনুরোধিত, পৃথিবী পার্থিব, উদ্বোধন উদ্বোধনী, পূজা পূজিত, উদ্বেগ উদ্বিগ্ন, পুলক পুলকিত, আশঙ্কা আশঙ্কিত। এরপরে ১১ দাগ বলছে নিচের বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। বৈদান্তিক, নবরচিত, অভিজাত, উচ্ছ্বসিত, প্রসিদ্ধ, প্রচলন, প্রচুর, প্রধান। বৈদান্তিক হচ্ছে বেদান্ত, নবরচিত নবরচনা, অভিজাত আভিজাত্য, উচ্ছ্বাসিত উচ্ছ্বাস, প্রসিদ্ধ প্রসিদ্ধি, প্রচলিত প্রচলন, প্রচুর প্রাচুর্য, প্রধান প্রাধান্য। এরপরে ১২ দাগ, নিচের শব্দগুলির সন্ধি ভেঙে লেখো। শশাঙ্ক, হিমালয়, সর্বাপেক্ষা, অনন্য, রক্তিমাভা, যুগান্তর, মায়াচ্ছন্ন, অপরাহ্ন, সর্বাধিক, রথীন্দ্র, নৃপেন্দ্র, স্বীকারোক্তি, শয়ান, সম্বর্ধনা, উন্নতি, অপরিচ্ছন্ন, দিগ্বলয়, বারংবার, উদ্বোধন, উচ্ছ্বাসিত। শশাঙ্ক, শশযুক্ত অঙ্ক, হিমালয়, হিমযুক্ত আলোয়, সর্বাপেক্ষা, সর্বযুক্ত অপেক্ষা, অন্যান্য, অন্নযুক্ত অন্ন, রক্তিমাভা, রক্তিমযুক্ত আভা, যুগান্তর, যুগযুক্ত অন্তর, মায়াচ্ছন্ন, মায়াযুক্ত আচ্ছন্ন, অপরাহ্ন, অপরযুক্ত অহ্ন, সর্বাধিক, সর্বযুক্ত অধিক, রথীন্দ্র, রথিযুক্ত ইন্দ্র, নৃপেন্দ্র, নৃপযুক্ত ইন্দ্র, স্বীকারোক্তি, স্বীকারযুক্ত উক্তি, শয়ান, সে যুক্ত আন, সম্বর্ধনা, সমযুক্ত বর্ধনা, উন্নতি, উৎযুক্ত নতি, অপরিচ্ছন্ন, অপরিযুক্ত ছন্ন, দিগ্বলয়, দিকযুক্ত বলয়, বারংবার, বারংযুক্ত বার, উদ্বোধন, উৎযুক্ত বোধন, উচ্ছ্বাসিত, উৎযুক্ত শাসিত। এরপরে ১৩ দাগ বলছে নিচের প্রতিটি শব্দের মধ্যেই দুটি করে শব্দ আছে, বুঝে নিয়ে ভেঙে লেখো। জগৎ প্রসিদ্ধ, গিরিশঙ্কর, কুলগুরু, ঠাকুরবাড়ি, ভ্রমণ বৃত্তান্ত, রাজপুত্র, ছদ্মবেশ, কুঠি বাড়ি, অর্থব্যয়, নবরচিত, মহাকবি, ভারতবরেণ্য, স্বনাম,
খ্যাত, স্বপ্নলোক আর জন্মদিন। জগৎ প্রসিদ্ধ, জগৎযুক্ত প্রসিদ্ধ। গিরিশঙ্কট, গিরি আর শঙ্কর। কুলগুরু, কুল আর গুরু। ঠাকুর বাড়ি, ঠাকুর আর বাড়ি। ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণ আর বৃত্তান্ত। রাজপুত্র, রাজ আর পুত্র, রাজার পুত্র। আহ ছদ্মবেশ, ছদ্মযুক্ত বেশ। কুঠি বাড়ি, কুঠিযুক্ত বাড়ি। অর্থব্যয়, অর্থযুক্ত ব্যয়। নবরচিত মানে যোগ দেওয়া, মানে দুটো আলাদা আলাদা বাক্য শব্দকে আমরা এভাবে লিখেছি। নবযুক্ত রচিত, যোগ চিহ্ন মানে এখানে সন্ধি নয়। মহাকবি, মহান যোগ কবি। ভারত বরেণ্য, ভারত আর বরেণ্য। স্বনাম খ্যাত, স্বনাম আর বিখ্যাত। স্বপ্নলোক, স্বপ্ন আর লোক। জন্মদিন, জন্ম আর দিন। ঠিক আছে। নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 14-1 কি বলছে? তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে। তিব্বতবাসীরা কর্তৃকারকে রা বিভক্তি, মূর্তিকে কর্মকারকে কে বিভক্তি। তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। ছদ্মবেশে করণ কারকে এ বিভক্তি। কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন। এখানে ঘরের আসনে অধিকরণ কারকে এ বিভক্তি, টেলিফোনে করণ কারকে এ বিভক্তি। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন, আমাকে কর্মকারকে এ বিভক্তি। শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। ভ্রমণ বৃত্তান্ত অপাদান কারকের থেকে অনুসর্গ। ঠিক আছে। এরপরে 15 দাগ বলছে একটি বাক্যে উত্তর দাও। প্রাচীন পথ ধরে কোন তিনজন প্রসিদ্ধ বাঙালি তিব্বতে গিয়েছিলেন? প্রাচীন পথ ধরে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস তিনজন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন। 15-2 কোন প্রাচীন পথের রেখা ধরে তারা গিয়েছিলেন? কালিম্পং এর উপর দিয়ে চলেছে রেনক রোড তিব্বতের দিকে, সেই প্রাচীন পথের রেখা ধরেই তারা গিয়েছিলেন। 15-3 এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কেন? এখনকার পর্যটকরা এই প্রাচীন পথটি পরিহার করেন কারণ এই পথটিতে দুর্যোগ বেশি আর দুঃসাধ্যও বটে। 15-4 কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? শান্তরক্ষিত ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। 15-5 ছদ্মবেশে কে গিয়েছিলেন তিব্বতে? শরৎচন্দ্র দাস ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। 15-6 স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক কোন বইটি? স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ডকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তিব্বত বিষয়ক শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত বইটি। 15-7 কালিম্পংয়ের কোথায় পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা? কালিম্পংয়ের গ্রেহামস হোমে পড়াশোনা করে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা। গৌরীপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী? গৌরীপুর প্রাসাদে হীরেন দত্ত, রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, অনিল চন্দ্র, মৈত্রেয়ী আর চিত্রিতা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী। 15-9 লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছেন রবীন্দ্রনাথ? লেখকের অনুরোধে যুগান্তর পত্রিকার জন্য অনেকবার লেখা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। 25 বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ, লেখা থেকে সে কথা জানতে পারো কেমন করে? 25 বৈশাখের সেই বিশেষ দিনটি যে ছিল শুক্লপক্ষ তা জানা যায় জ্যোৎস্না ছিল সেদিন বাইরে, এই বাক্যটির মধ্যে দিয়ে। ঠিক আছে। এরপরে আছে 16 দাগ, 4-5টি বাক্যে উত্তর দাও। 16-1 কি বলছে? কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পং এর গ্রেহামস হোমে? এই হোমটির বিশিষ্টতা কি? কালিম্পং এর ল্যান্ডমার্ক বড় গির্জার পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ, এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে আছে গ্রেহামস হোম। এই হোমটির বিশিষ্টতা হলো এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হয়। এরপরে আছে 16-2 25শে বৈশাখের যুগান্তর পত্রিকায় প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় কি ছিল? রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসাবে ছবির এই বিষয়টি তোমার যথার্থ মনে হয় কিনা লেখো। 25 বৈশাখে যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিল্পীর আঁকা যে বিশেষ রেখাচিত্রটি প্রকাশ পেয়েছিল তার বিষয় ছিল গ্রাম, নগর, দেশ, মহাদেশ এবং দিগ্বলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধার গৌরী শৃঙ্গের মতো, হিমালয়ের চেয়ে তিনি বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি। রবীন্দ্র জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসাবে ছবির এই বিষয়টি আমার যথার্থ মনে হয়। 16-3
কাজটি দুরূহ, অনেকদিন সময় লাগবে। কোন কাজটি সম্পন্ন করার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ? কেন সে কাজ করার ইচ্ছে হয়েছিল তার? কার সাহায্য প্রত্যাশা করেছিলেন ওই কাজে? কাজটি দুরূহ, অনেকদিন সময় লাগবে। সমগ্র মহাভারতখানা তিনি নিজের হাতে একবার লিখতে চান। এই কাজটি সম্পন্ন করবার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই কাজ করবার ইচ্ছে হয়েছিল কারণ অত বড় এপিক পৃথিবীর কোনো কালেই কোনো সাহিত্যে নেই। তিনি এই কাজের জন্য হীরেন বাবুর সাহায্য প্রত্যাশা করেছিলেন। ১৬-৪ কি বলছে? এছাড়া আর ঠাকুরবাড়ি কোথায় হে? কোন প্রসঙ্গে এই পরিহাস রবীন্দ্রনাথের? লেখক যখন জানালেন যে তিনি কালিম্পংয়ে ঠাকুর বাড়িতে এসে উঠেছেন, তখন রবীন্দ্রনাথ এই পরিহাসটি করেন। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন। বাগে পেয়েছিলেন এই বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ কি? বাগে পেয়েছিলেন এই বিশিষ্ট ক্রিয়াপদটির অর্থ আহ তাকে জব্দ করেছিলেন। কিভাবে বাগে পেয়েছিলেন? তাকে কবির বাগে পাওয়ার বিবরণ কবি শুনলেন যে প্রবোধ কুমার সান্যাল ঠাকুর বাড়িতে আছেন। তখন পরিহাস করে কালিম্পংয়ে আরো কোথায় ঠাকুর বাড়ি আছে পরিহাস করেন যে কালিম্পংয়ে আরো কোথায় ঠাকুর বাড়ি আছে। কবি নরম একখানা শাল গায়ে দিয়ে চেয়ারে অর্ধশায়িত অবস্থায় ছিলেন। ২-৪টি কথার পরে তার পরিহাস সরস বাক্যবাণ ছুটতে লাগলো। সেই বাণে লেখক বিদ্ধ হচ্ছিলেন এবং এপাশে ওপাশে হাসির রোল উঠছিল। ১৬-৬ কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? সেই দিনকার সেই ২৫শে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীদের উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত আচ্ছা তিনির জায়গাতে এখানে আমরা লিখব রবীন্দ্রনাথ। ঠিক আছে? রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন। পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে। গত কয়েকদিন থেকে টেলিফোনের কর্তৃপক্ষ এর জন্য অর্থ ব্যয় করেছেন। ১৬-৭ কি বলছে? কিন্তু নৃপেনবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেনবাবু কে? কি ছিল তার ফরমাস? কিভাবে তা শুনেছিলেন লেখক? নৃপেনবাবু হলেন নৃপেন মজুমদার, বেতার বিশেষজ্ঞ। তার ফরমাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার ডাকতে হবে। তিনি কবির চেয়ারে বসে ডেকেছিলেন, হ্যালো ক্যালকাটা, হ্যালো। ১৬-৮ জন্মদিনে কবির স্বকণ্ঠে বেতার সম্প্রচারিত কবিতা শোনাবার মুহূর্তটি কিভাবে ধরা দিয়েছে তার শ্রোতাদের চেতনায়। ৭:৩০ বা ৮টার সময় কবি বসলেন যন্ত্রের সামনে। লেখকরা সবাই বাইরে গিয়ে দাঁড়ালেন। বাইরে তাদের পাশে রাখা রেডিও। কবি মাত্র ১৫ মিনিট কাল তার কবিতা পাঠ করবেন। বাইরে থেকে লেখকরা কাঁচের দরজা বন্ধ করে দিলেন যাতে আওয়াজ না ঢোকে। ঠিক আছে? এরপরে আছে ১৭ দাগ। ১০টি বাক্যের মধ্যে উত্তর দাও। এ লেখায় একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে। ভারতবর্ষ তথা বাংলার শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে, যাদের সঙ্গে এক সময় তিব্বতীদের নিবিড় যোগ রচিত হয়েছিল। লেখাটি অনুসরণ করে বাংলার ওই শ্রেষ্ঠ মানুষগুলির সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে নিজের ভাষায় লেখো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অতীশ দীপঙ্করের বাড়ি ছিল ঢাকা বিক্রমপুর। তিনি প্রায় ১০০০ বছর আগে তিব্বতে গিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তিনি ১৩ বছর সেখানে ছিলেন। লাসার নিকটে তার মৃত্যু ঘটে। তাকে তিব্বতবাসীরা বোধিসত্ত্ব রূপে পূজা করেন। রাজা রামমোহন রায়, তিনি তিব্বতে গিয়েছিলেন কালিম্পংয়ের রাস্তা দিয়ে। শরৎচন্দ্র দাস, তিনি ১৯ শতকের শেষ ভাগে ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন। তার ভ্রমণ বৃত্তান্ত শুনে ভারতবাসী তিব্বত সম্পর্কে জানতে পেরেছিল। শান্তরক্ষিত, তিনি ছিলেন যশোরের রাজপুত্র। ৮ম শতাব্দীতে তিনি তিব্বতে যান। লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানান। ১৭-২ এই লেখার একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ আর তার ব্যক্তিত্বময় উপস্থিতি। কালিম্পং শহরে অতিবাহিত তার একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি কিভাবে এখানে ফুটে উঠেছে তার পরিচয় দাও।
25শে বৈশাখ তারিখের সন্ধ্যায় রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করে শোনাবেন। কালিম্পংয়ে টেলিফোন ছিল না। বেতার কোম্পানি প্রচুর টাকা খরচ করে বেতার ব্যবস্থা তৈরি করেছিলেন এই উপলক্ষে। কবিতার ঘরের আসনে বসে কবিতা পাঠ করবেন এবং বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। এই ছিল ব্যবস্থা। বেতার বিশেষজ্ঞ নৃপনবাবু লেখককে বললেন কবির চেয়ারে বসে কলকাতাকে ডাকতে। লেখকের উত্তরে কলকাতা থেকে এলো ওকে। তারপরে কবি যখন কবিতা পাঠ করতে বসলেন তখন বাকি সবাই কাঁচের দরজা বন্ধ করে দিলেন যাতে আওয়াজ না যায়। 17-3 ইতিহাস ভূগোলের ইতিবৃত্তে জড়ানো কালিম্পং নামে একটা শহরকে নতুন করে চিনতে তোমার কেমন লাগলো? একটা অনুচ্ছেদে তা লেখো। কালিম্পং শহরটি দিয়ে তিব্বতে যাওয়ার প্রাচীন রাস্তা। এখান থেকে জেলাপলা গিরিসংকট খুব কাছে অবস্থিত। কালিম্পংয়ের ল্যান্ডমার্ক হলো বড় গির্জা। তার পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ। এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে অবস্থিত গ্রাহামস হোম। ঠিক আছে, এতটাই ছিল কালিম্পং নিয়ে লেখা। এরপরে আছে প্রবোধ কুমার সান্যাল। লেখক পরিচিতি। লেখকের জন্ম 1905 সালে, মৃত্যু 1983 সালে। বিশিষ্ট ঔপন্যাসিক এবং ভ্রমণ কাহিনী রচয়িতা। কল্লোল পত্রিকার লেখকদের অন্যতম। প্রথম উপন্যাস যাযাবর। মহাপ্রস্থানের পথে নামে বিখ্যাত ভ্রমণ কাহিনী লিখে প্রবোধ কুমার বাংলা সাহিত্যের বিশেষ পরিচিত লাভ করেন। এই গ্রন্থে ভ্রমণ এবং উপন্যাসের একটি মিশ্রণ রূপ সৃষ্টি হয়, যা পরবর্তীকালে জনপ্রিয় হয়ে ওঠে। চেনা ও জানা, নিশিপদ্ম, তুচ্ছ প্রভৃতি ছোট গল্প সংকলন এবং প্রিয় বান্ধবী, নদ ও নদী, বনহংসী প্রভৃতি উপন্যাস তার বিপুল সৃষ্টি সম্ভারের মধ্যে উল্লেখযোগ্য। তার আত্মজীবনীর নাম বনস্পতির বৈঠক। দেবদত্তা হিমালয় প্রথম এবং দ্বিতীয় খণ্ড তার ভ্রামণিক সত্তার একটি উজ্জ্বল পরিচয়। পাঠ্য অংশটি দেবদত্তা হিমালয়ের প্রথম খণ্ডের কালিম্পং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের দেবদত্তা হিমালয় এর প্রশ্ন উত্তর। এরপরে আমরা বইটই করব, এটা নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।